বিয়ের সাজে প্রিয়তার সামনে দাঁড়িয়ে আছে তারই দুইজন প্রিয় মানুষ। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। মস্তিষ্ক কিছুতেই ঘটনাটা মানতে চাইল না। মাথা ঘুরিয়ে উঠল মুহূর্তেই। নিজেকে সামলে ভালোভাবে তাকায় শিশির আর অনিমার দিকে। তারা তাদের মতো স্বাভাবিক, শুধু প্রিয়তাই অস্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে। তারা বেগম এসে এক হাতে প্রিয়তাকে জড়িয়ে নিয়ে ছলছল দৃষ্টিতে তাকায়। প্রিয়তা অবাক হয়ে নিজের আম্মুর দিকে তাকিয়ে থাকে। তবে কি তার আম্মুও বুঝেছে তার মনের বিষয়টা? ভাবনার মাঝেই নতুন বর বউকে নিয়ে বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেল। শিশির আর অনিমা নির্বাক দৃষ্টিতে সব দেখে। শিশির বলে, আব্বু আম্মু প্লিজ সিনক্রেট করো না, আমি আর অনি একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করে নিয়েছি। শিশিরের কথা শুনে প্রিয়তার মাথার মধ্যে সব জট পাকিয়ে যায়। একটা কথা যেন বারবার বাজতে থাকে, আমরা একে অপরকে ভালোবাসি। শিশির ভাই অনি আপুকে ভালোবাসে, তবে আমি কে? এতদিনের সম্পর্ক কি তবে অভিনয় ছিল? এক যুগ ভাবনার মাঝেই সব হইহুল্লোড় থেমে যায়। শিশিরের বাবা শিপন সাহেব বললেন, থামো সবাই। শিলা শিশিরের মাকে বলল, নতুন বউকে বরণ করে ঘরে তোলো। বিয়ে যখন করেছে তখন তো আর বাইরে দাঁড় করিয়ে রাখা যাবে না। কথাটা বলে গটগট করে চলে গেলেন শিপন সাহেব। শিলা বেগম গম্ভীর মুখে অনিমাকে বরণ করে চলে গেলেন। প্রিয়তা তখনও নির্বাক দর্শকের মতো সব দেখে। তারা বেগম মেয়ের বাহুতে ধাক্কা দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, চল মা, বাড়ি যাই। প্রিয়তা মায়ের দিকে তাকে বিষাদ নিয়ে হাসে। মুখে হাসি রেখে আম্মুকে কিছু না বলে শিশির আর অনিমার দিকে এগোয়। অনিমা এতক্ষণ স্বাভাবিক থাকলেও প্রিয়তাকে এগোতে দেখে চোরের মতো মুখ এদিক ওদিক করতে থাকে। প্রিয়তা গিয়ে শিশির ভাইয়ের সামনে দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞেস করে, আপনি অনি আপুকে ভালোবাসেন শিশির ভাই? তার নির্লিপ্ত উত্তরে থমকে যায় প্রিয়তা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তবে আমি কে শিশির ভাই? তুমি কেউ না। তার কথায় আরও এক দফা মনটা ভেঙে গুড়িয়ে যায় অষ্টাদশী কন্যার। এবার তাকায় পাশে থাকা অনি আপুর দিকে। অনিমা তাকানো দেখে মাথা নামিয়ে নেয়। প্রিয়তা স্বাভাবিক ভঙ্গিতে বলে, এবার কি তুমিও বলবে যে আমি তোমার কেউ না? অনিমা চুপ থাকে, বলে না কিছু। চোখ ঝাপসা হয়ে আসে। এই অনি আপুকে সে কত ভালোবেসেছে, আর সে এভাবে ঠকালো। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই তার সন্তর্পণে মুছে নেয় প্রিয়তা। অনিমার দিকে তাকিয়ে কাটকাট গলায় বলে, আমাকে এভাবে ঠকাতে পারলে আপু? তোমাকে তো আমি নিজের বোনের মতো ভালোবেসেছি। সব কিছু আব্বু আম্মুকে বলার আগে তোমাকে বলেছি। তুমি তো জানতে আমি এই মানুষটাকে ঠিক কতটা আগে থেকে ভালোবাসি। তুমি তো বলেছিলে একদিন সে আমার হবে, তবে তাকে আপন করে দেওয়ার আগেই কেড়ে কেন নিলে? অনিমা তবুও কিছু বলল না। এবার রাগে চোয়াল শক্ত হয়ে আসে প্রিয়তার। কিছু বলার আগেই শিশির অনিমার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়ে বললেন, তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমরা কেউ বাধ্য নই। তাছাড়াও আমরা ক্লান্ত, রুমে যাব। কথা শেষ করার আগেই ঠাস করে থাপ্পড় পড়ল শিশিরের ফর্সা গালে। হিংস্র হয়ে ওঠে চাহনি। শিশির অবাক চোখে আর রাগ নিয়ে তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তা তার কলার চেপে ধরে জোরে চিল্লিয়ে বলতে লাগে, খেলনা পেয়েছিস আমাকে? আমি তোর খেলনা যে যখন যেভাবে ইচ্ছা খেলবি? এই তোর লজ্জা করে না? এতদিন আমাকে ভালোবাসি ভালোবাসি করে এখন আমারই চাচাতো বোনকে বিয়ে করে আমাকে মুখ দেখাতে? তোর মতো একটা জানোয়ারকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কত ভালোবেসেছি তোকে, আর তুই আমাকে ঠকিয়ে আমার আপুকে? ছি! প্রিয়তা! অনিমা আর কিছু বলার আগেই তার গালেও ঠাস করে থাপড় বসিয়ে দেয়। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে তার। তারা বেগম দ্রুত প্রিয়তার কাছে এসে তাকে আগলে নিলেন। প্রিয়তা তাকে সরিয়ে বলে, তোমার এই জঘন্যমুখী খবরদার আমার নাম নেবে না, স্বার্থপর বেইমান। আরে ও না হয় পরের ছেলে, তুমি তো আমার বোন। ও সরি, তুমিও তো পরেরই মেয়ে। তোমাকে আর এই বেইমানটাকে কতটা প্রিয় ভেবেছি আমি, আর তোমরা এক ছটকায় সব শেষ করে দিলে। তোমার জন্য আমি কি করিনি বলতে পারো? তোমার মতো প্রিয় বোন থাকলে কেউ আর তার কোনো কাজিনকে বিশ্বাস করতে পারবে না, ভরসা করতে পারবে না, ভালোবাসতে পারবে না। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে প্রিয়তা। তারা বেগম তাকে ধরে নীরবে কেঁদে গেলেন। এতক্ষণে বাসার সবাই হাজির হয়ে গেছে। প্রিয়তার কথায় শিপন সাহেব, শিলা বেগম সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এতক্ষণে প্রিয়তার কাকা কাকিও চলে এসেছে। তারা অবাক চোখে অনিমার দিকে তাকালেন। কেউ কিছু বলার আগেই আবারও ঠাস করে শব্দ হলো। শব্দ শুনে প্রিয়তার সামনে তাকিয়ে দেখে তার কাকি অনি আপুকে থাপ্পড় মেরেছে।
অনিমা ছলছল চোখে তাকিয়ে আছে কাকির দিকে। কাকি হিংস্র কণ্ঠে বলে উঠলেন, তোর মতো মেয়ে কিভাবে পেটে ধরলাম আমি? ছি ছি ছি, তুই শেষে নিজের ছোট বোনের ভালোবাসা এভাবে কেড়ে নিলি? তোর কি লাজ লজ্জা বলতে কিছু আছে? বিয়ে করে আবার সংসারে কি সুন্দর করে দাঁড়িয়ে আছিস। প্রিয়তা তোকে নিজের বড় বোনের থেকেও বেশি ভালোবেসেছে, আর তুই তার এত বড় সর্বনাশ করলি। আমি আজ থেকে মনে করব আমার একটাই মেয়ে তনি, তুই কেউ না। অনিমার মা আলিয়া বেগম আঁচলে চোখ মুছে প্রিয়তার দিকে এগিয়ে আসে। অনিমা মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলেছে। শিশিরও নিশ্চুপ। শিপন সাহেব, শিলা বেগম এখনও শকের মধ্যে আছে। আলিয়া বেগম প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, মা রে, আমাকে ক্ষমা করে দিস। আমার এই কালনাগিনী মেয়েটা তোর সব স্বপ্ন নষ্ট করে দিল। আর কোনো কথা কানে এলো না। অতিরিক্ত শক পাওয়ার মাথা ঝিমঝিম করতে শুরু করে প্রিয়তার। শরীরের ভর ছেড়ে দেয় তার মায়ের ওপর। রুমের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছে প্রিয়তা, আর বাকি সবাই বাইরে থেকে ক্রমাগত ডেকে চলেছে। রুমে যা ছিল পাগলের মতো সব ভেঙে চুরমার করে দিয়েছে। ওরা দুজন আমাকে কিভাবে ঠকালো, কিভাবে? কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে সে 4 বছর আগের কথা। প্রিয়তা রহমান এবার এইচএসসি পরীক্ষার্থী। এই তো আর 3 মাস পরেই পরীক্ষা। যখন ক্লাস 9-এ পড়তো তখন হঠাৎ করেই ছোট মনের ভালো লাগার মানুষও এসেছিলেন শিশির ভাই। তাদের বাসার পাশের ফ্ল্যাটটা তখন শিশিররা নতুন কিনেছে। প্রথম দিন দেখেই তার উপর ক্রাশ খেয়ে পেট ভরিয়ে নিয়েছিল প্রিয়তা। প্রথম শিশির তেমন কথা বলতেন না। দেখা হলে শুধু মিষ্টি করে হেসে বলতেন, কেমন আছো প্রিয়তা? ব্যাস এটুকুই। তার মিষ্টি হাসি দেখে হা করে তাকিয়ে থাকতো ওই ছোট মেয়ে। অনিমা প্রিয়তা 2 বছরের বড়। প্রিয়তা তাকে ছোটবেলা থেকে প্রচণ্ড রকম ভালোবাসে। প্রিয়তার বড় ভাই উদয়। অনিমা সেই সময় থেকে জানতো প্রিয়তা শিশিরকে কতটা পছন্দ করে। ভালো লাগাটা একসময় ভালোবাসায় পরিণত হলো। যখন প্রিয়তা কেবল ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয় তখনই শিশির নিজেই প্রপোজ করে। কী যে খুশি হয়েছিল সেদিন সে। তারপর থেকে তাদের সম্পর্ক চলতে থাকে। সব ঠিক ছিল, কিন্তু মাস 2 আগে থেকে হঠাৎ করে শুরু হলো শিশিরের অবহেলা। বুঝতো না প্রথমে। সে প্রিয়তাকে ইগনোর করলে ঠিকই অনিমার সাথে জমিয়ে গল্প করত। প্রিয়তাও স্বাভাবিকভাবেই নিত। মাঝে কি হলো কে জানে, আজ এত বড় ঘটনার সম্মুখীন হতে হলো। নিষ্প্রাণ চোখে ফ্লোরের দিকে তাকিয়ে সেখান থেকে একটা কাচের টুকরো তুলে নেয় প্রিয়তা। হাতের শিরার ওপর দিয়ে ক্যাচ করে কয়েকটা আঁচড় কাটে। রক্তে ভেসে যায় পুরো ফ্লোর। নিভু নিভু কণ্ঠে আওড়ায়, আর কতটা ভালোবাসলে আপনি আমার হতেন শিশির ভাই? আমার এক আকাশ ভালোবাসাও কি কম পড়েছিল আপনার কাছে? আমার থেকেও কি আপু খুব বেশি ভালোবাসে আপনাকে? আপনিময় বিরহ কী যে যন্ত্রণা! যদি জানতাম আপনিহীন কাটিয়ে আপনিময় বিরহ নিয়ে বাঁচতে হবে, তবে এ পথে পা বাড়াতাম না শিশির ভাই। আপনি যে বড্ড পাষাণ, তাই তো আমাকে ভাসিয়ে দিলেন আপনিময় বিরহে। রুমে এসে উপর হয়ে শুয়ে কাঁদতে থাকে অনিমা। পাশেই সোফায় বসে আছে শিশির, নির্বাক। চোখ দুটো লাল রং ধারণ করেছে। অনেক সময় কান্নার পর অনিমা মাথা তুলে তাকায় শিশিরের দিকে। শিশির তখন একদিনে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। অনিমা কাঁদতে কাঁদতে বলে, এমনটা কেন করলেন শিশির ভাই? কেন আমার ছোট বোনটাকে এত ছোট বয়সে আপনিময় বিরহ দিলেন কেন? শিশির তখনও নির্বাক। মেয়েটা বড্ড বেশি ভালোবাসে প্রিয়তাকে। সে কি ভালোবাসে না? শিশিরকে নির্বাক দেখে রেগে যায় অনিমা। দ্রুত পায়ে শিশিরের সামনে এসে তার কলার চেপে ধরে বলে, কেন জোর করে বিয়ে করলেন আমায়? কেন? আপনার জন্য আজ আমার প্রিয় আমাকে ভুল বুঝল। আমার মা আমাকে তার কাছে মৃত হিসেবে মেনে নিল। আপনার জন্য আজ আমার সুখের জীবন ছারখার হয়ে গেল। এত পাষাণ কেন আপনি? আমার প্রিয় তো আপনাকে এক আকাশ ভালোবাসা দিয়েছে, আপনি তাকে তার বিনিময়ে এক আকাশ বিরহ কেন দিলেন? কাঁদতে কাঁদতে কলার ছেড়ে শিশিরের বুকে মাথা ঠেকায় অনিমা। হিচকি তুলে কাঁদছে। কয়েক মিনিট অতিবাহিত হতেই শিশির শক্ত হাতে সরিয়ে দেয় অনিমাকে। অনিমা শিশিরের মুখের দিকে তাকায়। শিশির কাট কাট গলায় বলে, আমি ভালো করেই জানি কোনটা কার জন্য ভালো। তোমায় আমাকে শেখাতে হবে না। আমার প্রিয়র কিসে ভালো আর কিসে খারাপ তাও আমি জানি। তবে করেছি তাতে ওর ভালোই হবে। গট গট শব্দে চলে যায় সে। সেদিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে অনিমা। আমার প্রিয় কথাটা কানে বেজে চলেছে বারবার। এই একটা কথা তার হৃদয়ে ঝড় তুলেছে সহস্রবার। তবুও তো সে এই মানুষকে চায়নি। সে তো নিজের ছোট বোনকে সুখে দেখতে চেয়েছে এই মানুষটার সাথে। ফ্লোরে বসে ঠায় দাঁড়িয়ে থাকে শিশিরে যাওয়ার পানে। আস্তে করে আওড়ায়,
আমার মনেরও বিশাল জায়গা জুড়ে ছিলেন আপনি। কিন্তু আমায় ওই বাচ্চা বোনটার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে তো সুখেই ছিলাম। কত রাত আপনিময় বিরহ নিয়ে কাটিয়েছি আমি, তা তো ওই ওপরওয়ালা ছাড়া কারো জানা নেই। আমি তো শুধু তবুও কখনো আপনাকে চাইনি শিশির ভাই। আমি সবসময় চেয়েছি আপনি আমার বোনটার সুখের নীড় হন। তবে আজ কেন আমার বোনটাকে বিরহে ভাসিয়ে দিলেন? আমি তো আপনাকে পেয়েও পাবো না, চাইও নি, তবে কেন আমার হলেন? আস্তে করে উঠে যায় অনিমা। গায়ের বিয়ের শাড়ি খুলে আলমারিতে থেকে একটা নতুন শাড়ি হাতে নেয়। এই শাড়িগুলোর ওপর ছিল তার ছোট্ট বোনের অধিকার, আর আজ সে তার অধিকারগুলো নিয়ে আছে। অদ্ভুত দুনিয়া আর তার নিয়ম। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে চুল থেকে পানি ঝরাচ্ছে এমন সময় হাওয়ার গতিতে ছুটে আসে অনিমার ছোট বোন তনিমা। তাকে এভাবে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে ঘাবড়ে যায় অনিমা। তনিমা কোনো রকমে দাঁড়িয়ে দম নিয়ে দ্রুত কণ্ঠে বলে, আপুরে, প্রিয়তা হাতে শিরা কেটে ফেলেছে। ওকে এক্ষুনি হসপিটালে নেওয়া হয়েছে। প্রচুর রক্ত বেরিয়ে গেছে, শরীরও কেমন ঠান্ডা হয়ে গেছে, বাঁচবে কিনা বুঝতেছি না। এটুকু বলে আবার হাওয়ার গতিতে বেরিয়ে যায় তনিমা। অনিমার মস্তিষ্ক পর্যন্ত কথাগুলো যেতেই হাত থেকে টাওয়াল পড়ে যায়। ধপ করে বসে পড়ে মাটিতে। এমন সময় রুমে আসে শিশির। অনিমাকে ওভাবে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে অনি? তনিমা ওই রকম হাওয়ার বেগে কোথায় গেল? তুমি এভাবে বসে আছো কেন? নিবু নিবু চোখে শিশিরের দিকে তাকিয়ে অনিমা বলে ওঠে, প্রিয়তা হাতে শিরা কেটে ফেলেছে। শিশির ভাই, মেয়েটা নাকি শরীর ঠান্ডা হয়ে গেছে, বাঁচবে কিনা বোঝা যাচ্ছে না। এলোমেলো পায়ে হসপিটালের করিডোর দিয়ে ছুটে আসে অনিমা। শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি করছে, চোখ থেকে অজর ধারা পানি ঝরছে। হসপিটালে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। পেছনে শিশিরও ধীর পায়ে হেঁটে আসছে। শরীরের ভার আজ তার বড্ড বেশি মনে হচ্ছে। অনিমা ছুটে এসে তনিমাকে ধরে ভাঙা ভাঙা ভাবে বলে, প্রিয় কোথায় তনু? ও কেমন আছে এখন? তনিমা কিছু বলতে যাবে তার আগে উদয় হেসে অনিমার হাত ছাড়িয়ে নিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় গালে। অনিমা কান্না বন্ধ করে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। শিশির ছুটে এসে অনিমাকে ধরে। উদয় মুহূর্তে হিংস্র রূপ ধারণ করে। তারা বেগম ছুটে এসে ছেলেকে সরায়। সে তো মা, সে যে সবাইকে সমান ভালোবাসে। অনি আর টনি তার মেয়ে না হলেও সে কখনো নিজের মেয়ে নয় এমন ভাবেনি। অনিমাকে কোনো কিছু না বললেও সে চায় না তার ছেলে মেয়ের কোনো রকম উগ্র আচরণ। তারা বেগম নিজেকে সামলিয়ে কঠোর গলায় বললেন, এটা কেমন ব্যবহার উদয়? তুমি ওকে থাপ্পড় মারলে কেন? ও কোন সাহসে এখানে এসেছে আমার বোন মরে গেছে কি না তা দেখতে? আজ একমাত্র ওর স্বার্থপরতার জন্য আমার ছোট্ট বোনটা মৃত্যুর সাথে লড়াই করছে। ভাইয়া, অনিমার কাতর কণ্ঠও যেন উদয়ের মন ছুঁতে পারে না। রাগে অন্যদিকে চেয়ে থাকে। শিশির নরম গলায় বলে, উদয়, অনি শুধু প্রিয়তাকে একটু দেখতে এসেছে, প্লিজ তুমি। আর কিছু বলার আগেই তেড়ে আসে উদয়। সাথে সাথে তারা বেগম উদয়কে ঠাস করে থাপ্পড় বসায়। রেগে বলে, ছোট বোনের হাজব্যান্ডকে মারতে যাচ্ছ? এই শিক্ষা দিয়েছি তোমাকে? তোমার এক বোন ওদিকে মৃত্যুর সাথে লড়ছে আর তুমি আরেক বোনকেও মেরে ফেলতে চাচ্ছ? হিতাহিত জ্ঞান কি হারিয়ে গেছে তোমার? তারা বেগমের কথা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এ মহিলা এত ভালো কেন? নিজের মেয়ের এই অবস্থা যাদের জন্য, তাদের এখনই সেভ করছে। উদয় রেগে দেয়ালে আঘাত করে চলে যায় অন্যদিকে। তারা বেগম চোখ মুছে শক্ত হয়ে দাঁড়ায়। অনিমা নিজেও এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল তার বড় আম্মুর দিকে। এত কিছুর পরও তাকে একটাও করা কথা শোনায়নি শুধু এই একটাই মানুষ। অনিমা কাঁদতে কাঁদতে তারা বেগমের কাছে এসে বলে, বড় আম্মু, প্লিজ একবার প্রিয়কে দেখতে দাও, তাহলে আমি চলে যাব। তারা বেগম কঠোর গলায় বললেন, ঠিক আছে, তুমি দেখা করতে পারো, শুধু তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে উত্তেজিত করো না কোনোভাবে। অনিমা মাথা নাড়ায়। শিশির ঠায় দাঁড়িয়ে থাকে এক কোণে। মনের মধ্যে হাজারো প্রশ্ন, রাগ, ক্ষোভ, তবুও সব মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। সবার এখন একটাই অপেক্ষা, কখন প্রিয়তার সেন্স ফিরবে। প্রিয়তা তখন অপারেশন থিয়েটারে। অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হওয়ায় শরীর হিমশীতল হয়ে গেছিল। ভাগ্যিস সময় মতো দরজা ভেঙে রুমে ঢুকেছিল সবাই। দীর্ঘ 10 ঘন্টা পর জ্ঞান ফিরে প্রিয়তার। জ্ঞান ফেরার পরও কারোর সাথে একটা টু শব্দ অবধি করেনি। অনিমা কেবিনে আসার সাহস জোগাড় করতে না পেরে এতক্ষণ বাইরে ছিল। অনেক কষ্টে সাহস নিয়ে এসে প্রিয়তার কেবিনে যায়। প্রিয়তা তখনও নির্বাক, নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে উপরে চলতে থাকা সিলিং ফ্যানের দিকে। অনিমা ঢোক গিলে ডাকে, প্রিয়। প্রিয়তা চোখ নেমে ঘাড় কাত করে তাকায়। অনিমাকে বসে থাকতে দেখে ঠোঁট এলিয়ে হাসে। আলগোছে উঠে বসার চেষ্টা করলে অনিমা তাকে ধরে বসায়। প্রিয়তার ঠোঁটে হাসি দেখে হুট করে ভয় পায়। তারা বেগমও আসে কেবিনে।
প্রিয়তা লাজুক হেসে অনির দিকে তাকিয়ে বলে, শিশির ভাই আসেনি অনু আপু? কথাটা যেন হৃদয় গহরে গিয়ে আঘাত করে অনিমার। তারা বেগম অজানা আশঙ্কা এগিয়ে আসে, শুকনো ঢোক গিলে মেয়েকে উদ্দেশ্য করে বলে, তুমি এসব কি জিজ্ঞেস করছো প্রিয়তা? শিশির কেন আসবে? তুমি কি সব ভুলে গেছো? মুহূর্তেই চোখ মুখ হিংস্র হয়ে ওঠে প্রিয়তার। হাত থেকে একটানে সুচ খুলে ফেলে। টপ টপ করে রক্ত পড়তে থাকে তা থেকে। ভয়ে মেয়ের হাত চেপে ধরে তারা বেগম। অনিমা 2 কদম এগিয়ে আসতে নিলে হিংস্র কণ্ঠে চেঁচিয়ে বলে, ও এখানে কি করছে? ওই বেইমানটা আসেনি? মরে গেছি কি না দেখতে এসেছ? কাটা গায়ে নুনে ছিটা কি আরও দেবে? আর কতটা কষ্ট দেবে তোমরা? মরার আগে অন্তত একটু শান্তিমতো মরতে দাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। পাগলের মতো চেঁচাতে থাকে প্রিয়তা। নার্স অবস্থা বেগতিক দেখে ছুটে এসে শান্ত করার চেষ্টা করে। প্রিয়তার শরীর দুর্বল হওয়ায় অল্পতেই ফের জ্ঞান হারিয়ে ফেলে। অনিমা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তারা বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ফেলে। তার 2 মেয়ের মাঝে এ কোন দেয়াল উঠে গেল? এই 2 জন তো ছিল একে অপরের প্রাণ, অথচ আজ একজন অন্যজনের প্রাণপুরুষ কেড়ে নিয়েছে, আর অন্যজন তাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। বাইরে থেকে এক পলক প্রিয়তাকে দেখে শিশিরও হসপিটাল ত্যাগ করে। অনিমাকে সাথে নিয়ে বাড়ি চলে আসে। অনিমা এসে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে শাওয়ার ছেড়ে কাঁদছে। শিশির শুধু সেদিকে তাকিয়ে আছে। আজ আর তার কিছু করার নেই। সব তো সে নিজে হাতে শেষ করে দিয়েছে। কয়েকজনের ষড়যন্ত্রের শিকার হয়েছে 3টে জীবন। এখানে আসার পর থেকে সে দেখেছে অনিমা, তনিমা আর প্রিয়তাকে। প্রিয়তা বড্ড চঞ্চল প্রকৃতির, অরুণচণ্ডী যাকে বলে। তবে লজ্জার আভা সবসময় বেশি। অনিমা শান্ত প্রকৃতির, ভীষণ বইপ্রেমী। অথচ এই 2 মেরুর 2 রকমের মানুষের সে কী দারুণ মিল। একে অন্যকে প্রাণ দিয়ে ভালোবাসে। তনিমা দুষ্টু, ঠোঁট কাটা স্বভাবের, যখন তখন যা তা বলে দেয়। 3 বোনের গলায় গলায় মিল। কতবার যে সবার সামনেই তার আর প্রিয়তার ব্যান্ড বাজিয়েছে তার ঠিক ঠিকানা নেই। দীর্ঘশ্বাস ছাড়ে শিশির। উঠে গিয়ে অনিমাকে ডাকে। অনিমা সাড়া না পেয়ে ভয় পায়। জোরে জোরে ডাকতে থাকে অনিমাকে। একসময় ক্লান্ত গলায় ছোট্ট করে অনিমা জবাব দিয়ে দরজা খুলে দেয়। শিশির এগিয়ে আসে অনিমার দিকে। অনিমা পলকহীন চেয়ে রয় তার দিকে। হুট করে শিশিরের পায়ের কাছে বসে পড়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনার পায়ে পড়ে শিশির ভাই, আমার বোনটাকে বাঁচান। সে যে আপনি ছাড়া মরে যাবে। দয়া করেন আমাদের ওপর। আমার ছোট্ট বোনটা সর্বস্ব জুড়ে শুধু যে আপনার বাস, সে তো পারছে না এই ধাক্কা সামলাতে। তাকে রেহাই দিন আপনিময় বিরহ থেকে। আমি চলে যাব আপনার জীবন থেকে, শুধু আপনি প্রিয়তাকে ফের নিজের করে নিন। গভীর রাত। তারা বেগম প্রিয়তার কেবিনে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। তনিমাও ঘুমিয়ে আছে। শুধু ঘুম নেই সদ্য এক হৃদয় ভাঙা কিশোরীর। এক প্রেমিক পুরুষ কিছুটা সময়ের ব্যবধানে তার সব চাঞ্চল্য, সব অনুভূতি, সব আনন্দ কেড়ে নিয়ে গেছে। দিয়ে গেছে এক আকাশ সমবিশাল বিরহ, বিষাদ আর তিক্ততা। অনুভূতিহীন জড় বস্তুর ন্যায় শুধু বেঁচেই আছে সে, অথচ ভেতর থেকে যেন আস্ত এক জীবিত লাশ। আমাদের শহরে তো কত শত এমন জীবন্ত অনুভূতিহীন নারীরা বেঁচে আছে। আচ্ছা, বেঁচে থাকাটা কি খুব জরুরি? মরে গেলে কি খুব ক্ষতি হয়? যেখানে তার অনুভূতিহীন, সেখানে বাঁচবে কার জন্য? এর চেয়ে তো মৃত্যু শ্রেয়। মুহূর্তে মস্তিষ্ক করা প্রতিবাদ জানায় প্রিয়তার। ক্ষেপে উঠে যেন বলে, কে বলেছে মৃত্যু শ্রেয়? মৃত্যুই সব কিছু সমাধান নয়। বাঁচতে হলে এমন শতবার মরতে হবে, শতবার বেরং অনুভূতি গিলতে হবে। তাই বলে মরে গেলে জীবনের আনন্দ কই? জীবন তো কেবল আমাদের নিয়ে প্রচণ্ড মজা করে খেলতে ভালোবাসে। তাই বলে আমরা মৃত্যুর পথ কেন বেছে নিব? আর কার জন্য বাঁচবে মানে কি? যারা জন্ম দিল, ছোট থেকে বড় করলো, স্নেহ ভালোবাসা দিল, বুকে আগলে বড় করলো, তাদের ভালোবাসা কি জীবনের কিছুই নয়? তাদের 18 বছরের ভালোবাসা কি এই 2 বছরের ভালোবাসার চেয়ে অনেক ছোট? কেন তাদের জন্য বাঁচলে কি খুব ক্ষতি হবে? তোমার কি অধিকার আছে তাদের থেকে তাদের আদরের মেয়েকে কেড়ে নেওয়ার? যারা তোমাকে ভেঙে গুঁড়িয়ে দিল, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও তুমি ভেঙে যাওনি, দ্বিগুণ শক্ত হয়েছ। জীবন মানেই তো যুদ্ধ। কথাটা কি তোমার অজানা? প্রিয়তা মস্তিষ্কের কথাগুলো নিজে নিজে কয়েকবার আওড়ালো। মায়ের মুখের দিকে তাকালো। ইস, কি মায়ায় ভরা মায়ের মুখ! এ মায়ের জন্য, ভাইয়ের জন্য আর তার প্রাণপ্রিয় বাবার জন্য বাঁচবে। একটা বেইমানের জন্য সে কেন মরবে? সে বাঁচবে, ভালো থাকবে। চোখের কার্নিশ বেয়ে জল গড়াতেই কারো হাতের উষ্ণ ছোঁয়া পায় প্রিয়তা। চোখ মেলে সেদিকে তাকাতেই দেখে তার মা তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তার চোখ ছলছল করে ওঠে। ভাঙা গলায় বলে, সরি আম্মু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তারা বেগম মুচকি হেসে প্রিয়তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমার বুঝদার মেয়েটা এমন অবুঝের মতো করবে আমি কিন্তু ভাবতে পারিনি। অবশ্য তার আর কী দোষ?
প্রণয়ের বিরহে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবে মা, এত সহজে ভেঙে পড়লে হবে? আচ্ছা বলো, আমাদের থেকেও কি তোমার কাছে শিশির বেশি? আমাদের জন্য বাচ্চা কি তোমার দায়? তবে কি আমাদের দেওয়া 18 বছরের ভালোবাসা তোমার কাছে তুচ্ছ? প্রিয়তা মাথা নাড়িয়ে বলে, না, তোমরাই আমার সব। আমি তোমাদের জন্য বাঁচবো আম্মু। শিশির ভাই আর অনু আপু ভালো থাকুক, ওরা সুখী হোক অনেক। প্রিয়তা শব্দ করে কেঁদে দেয়। তারা বেগম মেয়েকে বুকে আগলে নেন। তার কলিজার টুকরা ছেলে মেয়ে এভাবে কষ্ট পাচ্ছে আর সে কিছু করতে পারছে না। তবে প্রিয়তা যে বুঝেছে এটাই অনেক। হয়তো নিজেকে সামলাতে সময় লাগবে, তবুও ভুল পদক্ষেপ আর নিবে না। এমনভাবে যদি সবাই বুঝতো তবে হয়তো এ সমাজে আত্মহত্যার চিহ্ন থাকতো না। তারা বেগম দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বোলাতে থাকে। রাতের গভীরতা বেড়ে চললেও ঘুম নেই অনিমার আর শিশিরের চোখে। অনিমা জানালার সাথে হেলান দিয়ে বসে বাইরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর শিশির ছাদে গেছে। প্রিয়তার মতো এই দুজনেরও হয়তো আজ বিরহের রাত, অথচ বিয়ের রাতকে সবাই বাসর রাত বলে। অনিমা দীর্ঘশ্বাস ফেলে, শাড়ি ঠিক করে হাঁটা লাগা ছাদের উদ্দেশ্যে। ছাদের এক কোণে একজন পুরুষ অবয়ব দেখিয়ে সেদিকে এগিয়ে যায়। পাশে দাঁড়াতে শিশির ঘুরে তাকায়। অনিমাকে দেখে চোখ ঘুরিয়ে আবার সামনে তাকায়। অনিমা ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, আপনি কিন্তু তখন উত্তর না দিয়েই বেরিয়ে এসেছেন। কিসের উত্তর? প্রিয়কে নিজের কাছে ফেরাবেন না? সম্ভব না। তাছাড়া এখন আমি বিবাহিত। বিয়েটা মন থেকে আপনিও মানেন না, আমিও মানি না। তবে কিসের বিয়ে? জোর করে বিয়ে করেছেন, যার কোনো ভ্যালু নেই। প্রিয় আপনাকে ভীষণ ভালোবাসে, ওকে ফিরিয়ে নিন নিজের জীবনে। মুহূর্তে যেন রেগে যায় শিশির। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে বলে, সেটা সম্ভব হলে তোমাকে বিয়ে করতে হতো না আমার। গটগট শব্দ তুলে চলে যায়। নিষ্পলক সেদিকে তাকিয়ে অনিমা আস্তে করে বলে, একদিন আপনি প্রিয়কেও হারাবেন, আমাকেও হারাবেন শিশির ভাই। অবহেলা খুব খারাপ। আমি চাই না আপনি আমাকে ভালোবাসুন। আপনি আমার বোনটাকে আজীবন ভালোবেসে যান। আমি মুক্তি দিয়ে যাব আপনাকে। 2 দিন পরেই প্রিয়তাকে রিলিজ করা হলো। সে এখন কিছুটা সুস্থ। যদিও এত তাড়াতাড়ি হসপিটাল থেকে রিলিজ পেত না, তবুও প্রিয়তা জোরাজুরিতে বাধ্য হয়ে প্রিয়তার বাবা পলক সাহেব রিলিজ করিয়ে আনলেন। যখন মেয়ে এমন পরিস্থিতিতে ছিল তখন সে ছিল গ্রামের বাড়িতে। ওখানে একটু সমস্যার জন্য গেছিল। যখন শুনল তার আদরের মেয়ের এই অবস্থা, তখনই বিভ্রান্তের মতো ছুট লাগিয়েছে। বাবারা বুঝি এমনই হয়। এই 2 দিনে অনিমা আর শিশির হসপিটালে যায়নি প্রিয়তা উত্তেজিত হতে পারে ভেবে। তবে দুজনের দূরত্ব কমার বদলে বেড়েছে শতগুণ। শিপুন সাহেব রাগে দুঃখে ছেলের সাথে কথাই বলছেন না। তবে শিলা বেগম স্বাভাবিক, জানোই কিছুই হয়নি। তারা বেগম কিচেনে প্রিয়তার জন্য হালকা খাবার রান্না করছে। পলক সাহেব মেয়ের পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এখন শরীর কেমন লাগছে মা? বেশি কষ্ট হচ্ছে? প্রিয়তা মাথা নাড়িয়ে বোঝায়, না, তার কষ্ট হচ্ছে না। পলক সাহেব মুচকি হেসে মেয়েকে বলে, আমার ছোট্ট মাটা এত অবুঝ কবে হলো? তুমি তো আমার লক্ষ্মী একটা মা ছেলে। তবে এমন ভুলের সিদ্ধান্ত কেন মা? আমরা বুঝি তোমার কাছে মূল্যহীন? প্রিয়তা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে। সে আবেগের তাড়নায় কত বড় ভুল করে ফেলেছে হয়তো বুঝতে পারছে। বাবা মাকে কষ্ট দিয়ে ফেলল সে। প্রিয়তার ভাবনার মাঝেই উদয় এসে হাজির। একটা আপেল কামড়াতে কামড়াতে বলল, কাকে কি বলো আব্বু? ওর কি আমরা কেউ হই? ওর তো শিশুরই সব। তার জন্যই ওর জন্য হাতের শিরা কেটে ফেলল। একটাবার ভাবলো না বাবা মা ভাইয়ের কি হবে? তারা বেগম খাবার হাতে রুমে ঢুকতে ঢুকতে উদয়ের কথার জবাবে বলল, এই একটা কথা 100 বার বলে ফেলছিস, অন্য কিছু বল। কানের কাছে তোর এই একই প্যান প্যান ভালো লাগছে না। উদয় কিছু বলতে যাবে তার আগেই তনিমা হাজির। মুখ ভেঙচি কেটে বলল, তাছাড়া তুমি ওকে কী কথা শোনাও? তুমি নিজেই তো গার্লফ্রেন্ডের থেকে ছাকা খেয়ে কয়েকদিন দেবদাসের মতো ছিলে। কথা বলতে দেরি, কিন্তু উদয়ের দৌড়ানি দিতে দেরি নেই। পলক সাহেব মেয়ের দিকে তাকিয়ে দেখেন প্রিয়তা মলিন মুখে অন্যদিকে তাকিয়ে আছে। তিনি বড় করে দীর্ঘশ্বাস ফেলেন। এটা কয়েক ঘন্টা আগের প্রিয়তা হলে হেসে গড়াগড়ি দিত, অথচ এখন একটা মন ভাঙার এত ক্ষমতা যে মানুষকে সহজে বদলে দেয়। পলক সাহেব প্রিয়তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, জীবনে একটা থাক্কা বড় জরুরি মা, তাতে তুমি মানুষ চিনতে শিখবে। আর একটা কথা মাথায় রেখেও, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। হয়তো শিশির তোমার জন্য সঠিক না, তাই তাকে পাওনি। নিজেকে সামলে সামনে এগিয়ে যাও। কখনই নিজের অতীত আঁকড়ে ধরবে না। যারা অতীত আঁকড়ে বাঁচে তারা বোকা। অতীত সবাইকে একটা পীড়া দেয়, একটা দুঃস্বপ্নের মতো খারাপ স্মৃতি দেয়, যা ভুলে যাওয়া শ্রেয়। আশা করব তুমিও একসময় নিজের খারাপ স্মৃতি ভুলে এগিয়ে যাবে। কথা শেষ করতে প্রিয়তা বাবাকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করতে থাকে। কান্না করতে করতেই বলে, আব্বু, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। এখানে আমার দম আটকে আসে। শিশির ভাই যেমন তেমন, অনু আপুকে তো আমি খুব ভালোবাসি বলো।
ছোট থেকে অনু আপু আর তনু আমার প্রাণ, কিন্তু অনু আপুই তো আমাকে ঠকালো। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। অনিমা শিলা বেগমের হাতে হাতে কাজ করছে আর গভীরভাবে কিছু ভাবছে। শিশির কয়েকবার ডেকেছে, তাও কানে যায়নি অনিমার। পাশ থেকে শিলা বেগম অনিমার অন্যমনস্ক ভাব লক্ষ্য করে হালকা ধাক্কা দিয়ে বললেন, অনি কই হারিয়ে গেছো? শিশির তোমাকে কখন থেকে ডাকতেছে। অনিমার কান অবধি কথাটুকু পৌঁছাইতে ছুট লাগালো শিশিরের রুমের দিকে। শিশির ততক্ষণে বিরক্তি নিয়ে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। অনিমা রুমে এসে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ডাকছিলেন? কিছু হয়েছে? শিশির বিরক্তির চোখে তাকিয়ে রুক্ষ সুরে বলে, কতগুলো ডাক দিতে হয় তোমাকে? ডাকতে ডাকতে গলা ফেটে যায়, তাও তোমার পাত্তা নাই। আমার শার্ট কই? অনিমা বোকার মতো তাকিয়ে বলে, ওই যে ওখানে সব। ওগুলো আমিও দেখেছি। সাদা শার্ট কই? আমি অফিসে যাব নাকি না? অনিমা সাথে সাথে ছুট লাগা ছাদের দিকে। বিরক্তিতে চোখ মুখ কুচকায় শিশির। খানিকটা সময় বাদে ফিরে আসে অনিমা, হাতে সেই সাদা শার্ট। শুকাতে দিয়েছিল। শিশির টান মেরে হাত থেকে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, বোনের ভালোবাসা কেড়ে নিয়ে খুব সুখী হতে চাইছিলে তাই না? এমন সুখী করব তোমার বাবা মাও পা ধরে কান্না করবে। গটগট করে ওয়াশরুমে ঢুকে যায়। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে অনিমা। মানে কি এতগুলো কথার? সে কখন কেড়ে নিল তার বোনের ভালোবাসা? শিশিরই তো জোর করে বিয়ে করলো, আর বাবা মা পা ধরে কাঁদতে যাবে কেন? তারা তো আরও ক্ষুব্ধ অনিমার উপর। সব কথা যেন মাথার উপর দিয়ে গেল। হাজার কথা ভাবতে ভাবতে রান্নাঘরে এসে দেখে তার শাশুড়ি কান্না করছে। হঠাৎ করে একটা কথা মাথা চাড়া দিয়ে ওঠে, যেখানে সবাই অস্বাভাবিক সেখানে তার শাশুড়ি এত স্বাভাবিক কীভাবে? ভাবসাব এমন যেন কিছুই হয়নি, অথচ কত কী হয়ে গেল। অনিমা শিলা বেগমের পাশে দাঁড়িয়ে আস্তে করে ডেকে বলল, আচ্ছা কাকিমা, সবাই আমার উপর রেগে আছে, তুমি রেগে নাই কেন? উত্তরে শিলা বেগম নিজের কাজ করতে করতে বলল, রেগে থাকার কি আছে? তুমি অনেক লক্ষ্মীমন্ত মেয়ে, তোমাকে ছেলের বউ হিসেবে পেয়েছি, এটাই কম কিসের? আর কাকিমা কি? আমি তোমার শাশুড়ি লাগি, তাই মা ডাকবে। অনিমা যা বোঝার তা বোঝা হয়ে গেছে। নিশ্চয়ই এই চার দেয়ালের মধ্যে এমন কিছু হয়েছে যাতে করে শিশির তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, কিন্তু কি এমন কারণ থাকতে পারে? এর মধ্যে শিলা বেগম আবার বললেন, প্রিয়তাকে নাকি বাড়িতে এনেছে, ও বাড়িতে যাবে না। বিরক্তিতে ভ্রু কুচকে আসে অনিমার। শাশুড়িমাকে একটা শিক্ষা তো দেওয়া দরকার। এত ভালো বউ পাইছে, কিন্তু একটু শিক্ষা না পেলে হয়? কুটিল হেসে হায় তুলতে তুলতে বলল, শাশুড়িমা আপনি রান্না করেন, আমি যাই রুমে, একটু ঘুমাই গিয়ে, অনেক ঘুম পাচ্ছে। শিলা বেগমের উত্তরের অপেক্ষা না করে নাচতে নাচতে চলে যায় অনিমা। শিলা বেগম বিস্ময়ে হতভম্ব। সে কাজ করবে আর এই মেয়ে ঘুমাবে মানে? সন্ধ্যার আগে দিয়ে শিশির ছাদে এসেছে। এক ধ্যানে অন্যদিকে তাকিয়ে থাকতে থাকতেই পাশে কারো উপস্থিতির টের পায়। পাশে তাকিয়ে দেখে অনিমা দাঁড়িয়ে আছে। কিছু না বলে চলে আসার জন্য ঘুরতেই চোখে কিছু পড়ে যায়। চোখ চেপে ধরে দাঁড়িয়ে পড়ে নিজের জায়গায়। বারবার চোখ ডলছে খেয়াল করে অনিমা সামনে গিয়ে এসে একটু উঁচু হয়ে হাত ছড়িয়ে নিজে দেখতে থাকে। পেছন থেকে যে কেউ দেখলে মনে করবে কিস করছে। ঠিক একই ভুল করল প্রিয়তা। রুমে ভালো লাগছে না বলে তনিমাকে নিয়ে ছাদে এসেছে। তনিমার নূপুর খুলে যাওয়ায় সে সিঁড়িতে বসেই ঠিক করতে থাকে, আর প্রিয়তা আস্তে আস্তে উপরে চলে আসে। তখনই চোখে যায় সামনের ছাদে অনিমা আর শিশিরকে এমন অবস্থায় দেখে আর এক পাও নড়ে না। যেভাবে ছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে। এক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকতেই তনিমা দৌড়ে এসে কিছু খেয়াল না করেই বলে, আরে প্রিয়, এখানে দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত চল। প্রিয় নাম কানে আসতেই ছিটকে দাঁড়ায় অনিমা আর শিশির। সেই সময়ই তনিমাও ওদের দেখে। প্রিয়তা তখনও তাকিয়ে আছে তাদের দিকে। তনিমার কয়েক সেকেন্ড লাগে পুরো বিষয়টা বুঝতে। মুহূর্তে মাথায় রাগ চেপে বসে। প্রিয়তার হাত ধরে রুক্ষ সুরে বলে, চল এখান থেকে। কিছু মানুষ নোংরামি করার জন্য জায়গা পায় না, ছাদে আসে নোংরামি করতে। এত যদি শখ হয় সারাদিন রুমের দরজা লক করে বসে থাকতে পারে না? যত সব। অনিমা মাথা নিচু করে নেয়। নিজের বোনও তাকে এভাবে কথা শোনালো? শিশির অসহায় চোখে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা আর তনিমা চোখের আড়াল হতেই শিশির অনিমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। অনিমা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। সাথে সাথে চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। শিশির নিচে আসতেই শিলা বেগম তাকে ডাকলেন। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে শিশির বলল, কি? শিলা বেগম রুক্ষ সুরে বলল, অনিমা কই? তুই কি ওকে কিছু বলবি? 2 দিন হলো না বাড়ি আসছে, তাতেই আমাকে অর্ডার শুরু করছে। রান্নার কাজে তো হাত লাগায়নি, উল্টো সারাদিন আমাকে অর্ডার করে যাচ্ছে। শিশির হুট করে হেসে দিয়ে বলে, কেন মা? তুমি না শান্তশিষ্ট লক্ষ্মী বোমা চেয়েছিলে? তোমার পছন্দের মেয়েকে তো বিয়ে করেছি, তাহলে এখন এসো বলতেছো কাকে?
3 দিনই বিরক্ত হয়ে গেলে? আমি সারা জীবন কিভাবে কাটাবো? সংসার চেয়েছিলে না? ছেলেকে জীবন্ত লাশ করে শান্তি পেয়েছো তো? শেষে শব্দ করে চলে যায়। শিলা বেগম শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। প্রিয়তা চুপচাপ নিজের রুমে বসে আছে। তনিমা হাজারটা কথা বললেও একটা কথাও তার কান অবধি পৌঁছাচ্ছে বলে মনে হয় না। তারা বেগম এসে প্রিয়তাকে অন্যমনস্ক দেখে তার কাঁধে হাত রাখে। প্রিয়তা তার দিকে তাকায়, অসহায় কণ্ঠে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো না আম্মু। আমি এক্সামের সময় না হয় এখানে এসে এক্সাম দিয়ে যাব, প্লিজ আম্মু। তারা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। তারপর মাথায় হাত বুলিয়ে ধরে আসা কণ্ঠে বললেন, আর মাত্র 3 দিন কষ্ট করে অপেক্ষা করো আম্মু, তারপর আমরা চলে যাব এখান থেকে। প্রিয়তা এতক্ষণের আটকে রাখা কান্না উপচে দিল, হাওমাও করে কাঁদতে লাগলো। তারা বেগম মেয়ের এমন কান্নায় নিজেই কেঁদে ফেললেন। আল্লাহ তার মেয়েকে এত কষ্ট কেন দিল? মেয়েরা তো একদম ভেঙে পড়েছে। পাশ থেকে তনিমাও ঠোঁট চেপে কান্না করছে। উদয় প্রিয়তাকে দেখতে এসে এমন দৃশ্য দেখে ভরকে যায়। তারপর নিজেকে সামলে যেভাবে নিঃশব্দে এসেছিল সেভাবে চলে যায়। যাওয়ার আগে তনিমার দিকে গভীর দৃষ্টি দেয়। মেয়েটা দুষ্টু, ঠোঁট কাটা স্বভাবের হলেও ভালো খুব। অন্তত বড় বোনের মতো পিছনে আঘাত করেনি। হাত মুষ্টিবদ্ধ করে নিজের বাবার রুমে যায়। পলক সাহেব তখন সন্ধ্যার চা খাচ্ছেন বেলকনিতে বসে। উদয় সরাসরি নিজের বাবাকে প্রশ্ন করে বসে, আমরা এখান থেকে কবে যাব আব্বু? পলক সাহেব ছেলের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, বসো আগে। উদয় বাধ্য ছেলের মতো বসে পড়ে ফ্লোরে। পলক সাহেব তা দেখে মুচকি হাসে। বরাবরই উদয় এমন। পলক সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, তোমার কি মনে হয় এখান থেকে গেলেই প্রিয়তা ঠিক হয়ে যাবে? তা হোক বা না হোক, কিন্তু এখানে থাকলে এই বেইমানগুলোর মুখ দেখতে হবে, যা ওর কাছে সহ্যের বাইরে। তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলো। 3 দিনের মধ্যেই আমরা চট্টগ্রাম শিফট হব। ও দয়ার কথা বাড়ায় না, উঠে চলে যায়। পলক সাহেব দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জল মুছে নেয়। মেয়ের কান্নার শব্দ সে এখান থেকেই পাচ্ছে। আহা, কি হৃদয় বিদারক সে আওয়াজ, কি কষ্টের! আল্লাহর কাছে এখন এই পরিবারের সবার একটাই প্রার্থনা, যেন প্রিয়তা অতীত ভুলে নিজের জীবনে এগিয়ে যায়। যত ওর অতীত মনে করবে তত ভেতর থেকে শেষ হয়ে যাবে। বেমানরা তো ঠিকই সুখে শান্তিতে থাকবে, আর দিনের পর দিন গুমড়ে মরবে এই ছোট্ট মেয়েটি। গভীর রাতে প্রিয়তা উঠে জানালার ধারে দাঁড়ায়। এই জানালা থেকে সে বহুবার শিশিরকে দেখেছে, প্রেমিক পুরুষকে দেখেছে, কিন্তু এখন সবই স্মৃতি। এখন তো তাকে নিয়ে ভাবাও নিষিদ্ধ। আর মাত্র 3 দিন, এরপর সব স্মৃতি ফেলে প্রিয়তা পাড়ি জমাবে অন্য এক শহরে, যেখানে কারো স্মৃতি তাকে পীড়া দেবে না। এই বাড়ির কানায় কানায় তার অনিমার আর তনিমার কত স্মৃতি, সে সব ধুলোয় পড়ে যাবে। ভাবনার মাঝে জানালা দিয়ে নিচে তাকাতেই দেখে একটা অবয়ব সরে গেছে। প্রিয়তা দেখার চেষ্টাও করে না অবয়বটি কার। তার যেন কোনো কিছুতেই মাথা ব্যথা নাই। জানালার পাশ থেকে সরে এসে ডায়েরি হাতে নিয়ে তাতে ছোট্ট করে 2 লাইন লিখে, আপনি আমার ভীষণ যত্নে রাখা সেই মানুষ, যার বিরহ আমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনাকে পাওয়া হলো না ঠিকই, তবে আপনি ময় বিরহ পেলাম এক আকাশ। আমি না হয় এই বিরহে সুখী, আপনিময় বিরহ। আজ প্রিয়তারা চট্টগ্রাম চলে যাবে। সব কষ্টের শেষে হয়তো এবার একটু সুখ মিলবে। এই 3টা দিন প্রিয়তা রুম থেকে বের হয়নি। যদি আবারও দুজনকে একসাথে দেখে তাহলে তো তার কলিজায় আঘাত লাগবে। সব গুছিয়ে নিয়ে প্রিয়তা আরও একবার ভালোভাবে সব পরখ করে নিল। নিজের রুম, বাবা মায়ের রুম, উদয়ের রুম, তনিমার রুম, বাড়ির প্রত্যেকটা কোণা ভালোভাবে দেখে নিল। এটাই হয়তো শেষ দেখা নয়, আবারও হয়তো আসবে এই শহরে, এই বাড়িতে। তারা বেগম সব গুছিয়ে প্রিয়তার রুমে এসে দেখে মনমরা হয়ে বসে আছে। অবশ্যই সেদিনের পর প্রিয়তা হাসেনি। একটা মানুষ জীবনের সব না, তবুও একটা মানুষই যথেষ্ট জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য। তনিমাও প্রিয়তাদের সাথে যাবে। যদিও তার বাবা মা যেতে দিতে চায়নি, তবুও এই সময় প্রিয়তার পাশে থাকা দরকার বলে সে নিজে জেদ ধরে যাচ্ছে। তনিমা রেডি হয়ে এসে প্রিয়তার কাছে আসে। তারপর 3 জনে মিলে সব দেখে নেয় ঠিকঠাক আছে কিনা। বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় হুড়মুড় করে ঢুকে পড়ে অনিমা। প্রিয়তা অনিমাকে দেখেও কিছু না বলে নিজের মতো চলে যেতে গেলে অনিমা আটকায়। তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? প্রিয়তা উত্তর দেয় না। অনিমা তারা বেগমের দিকে তাকিয়ে তাকে ফের শুধায়, কোথা যাচ্ছ বড় আম্মু? তোমরা নাকি বাড়ি ছেড়ে দিচ্ছ? তারা বেগম কিছু বলার আগেই তনিমা ঝাঁঝালো কণ্ঠে বলে, হ্যাঁ ছেড়ে দিচ্ছি তো। এখানে থেকে কি তোদের নাটক দেখতে দেখতে মরবে নাকি মেয়েটা? অনিমার কথাগুলো সব গলায় আটকে যায়। আসলেও প্রিয়তা এখান থেকে না গেলে হয়তো স্বাভাবিক হতে পারবে না। মাথা নিচু করে সরে দাঁড়ায়। প্রিয়তা চলে যেতে নিলে বলে, জানি কখনো মাফ করতে পারবি না, তবুও যদি কখনো পারিস মাফ করিস। প্রিয়তা তার ছেলের সাথে হেসে পা বাড়ায়।
কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়িতে গিয়ে বসে। মুহূর্তের মধ্যে গাড়ি চলতে শুরু করে। অনিমা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। তখনই দৌড়ে আসে শিশির। এসে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, প্রিয় কই অনিমা? অনিমা ভাঙা ভাঙাভাবে উত্তরে বলে চলে গেছে। শিশির অবাক হয়। মেয়েটা চলে গেল তাকে ফেলে? চোখে মুখে ফুটে ওঠে একরাশ অসহায়ত্ব। অনিমা হয়তো শিশিরের মনোভাব বুঝতে পারে। তার তাচ্ছিল্যের সুরে হেসে বলে, কি ভাবছেন? মেয়েটা আপনাকে ফেলে চলে গেল? এটা? শিশির অনিমার দিকে তাকায়। অনিমা নিজেই উত্তর দেয়, ভাবলেন কি করে প্রিয়কে ঠকানোর পরও ও থাকবে? ধপ করে আগুন জ্বলে ওঠে শিশিরের মাথায়। রেগে বলে, তুমি কি সাধু? তুমি ঠকাওনি ওকে? অনিমা মৃদু হেসে মলিন মুখে বলে, হয়তো ঠকিয়েছি, হয়তো বলছি কি ঠকিয়েছি তো। আমার জীবনের চরম ভুল কি জানেন? আপনাকে বিয়ে করতে রাজি হওয়া। সেদিন যদি আমি আপনার জোরে কবুল না বলতাম, আবেগ প্রশ্রয় না দিতাম, স্বার্থপর না হতাম, তবে আজ এমন দিন আসতো না। তবে হ্যাঁ, আপনার মায়ের ইচ্ছা কিন্তু পূরণ হয়েছে। শান্তশিষ্ট লক্ষ্মী বোমা পাইছে। হা হা করে হেসে দিল অনিমা। লক্ষ্মীর কত গুণ তা উনি এই কয়দিনে বুঝে গেছে। পশ্চাতে টাইম লাগবে না। যে কয়দিন থাকবো সে কদিন আপনার মাকে শান্তির সংসার পেতে দেব না, ইটস মাই প্রমিস। গটগট শব্দ তুলে চলে যায় অনিমা। শিশির হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। দীর্ঘ জার্নি শেষে প্রিয়তারা এসে পৌঁছায় চট্টগ্রামে। ট্রেনের মধ্যেও কোনো কথা বলেনি প্রিয়তা। তনিমা কথা বলার চেষ্টা করলেও প্রিয়তা নিশ্চুপতা খেয়াল করে চুপ হয়ে গেছে। মেয়েটা তো বুকে হাজারটা কষ্ট চাপা দিয়ে চুপ করে আছে। ট্রেন থেকে নেমে একপাশে দাঁড়াতেই উদয় বলে কেউ তাকে ডাকে। উদয় ডাক অনুসরণ করে সেদিকে তাকিয়ে দৌড়ে যায়। তনিমা আর প্রিয়তাও সেদিকে তাকায়। প্রিয়তা অপরিচিত একটা ছেলে দেখে ভ্রু কুঁচকায়। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চেনার চেষ্টা করতে থাকে। উদয় ছেলেটাকে নিয়ে কাছে আসতে ছেলেটা পলক সাহেব আর তারা বেগমকে সালাম দেয়। পলক সাহেবও প্রথমে চিনতে না পেরে উদয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। উদয় হেসে বলে, আব্বু চিনতে পারোনি তাই না? আম্মু তুমি? কথা শেষ করার আগে তারা বেগম বলে ওঠে, প্রিয়ম। প্রিয়তা চমকে তাকায়। প্রিয়ম মানে? গভীর দৃষ্টিতে ছেলেটার দিকে তাকাতেই প্রিয়তা ভাঙাভাবে বলে, প্রিয়ম ভাই। প্রিয়ম হেসে তারা বেগমকে জড়িয়ে ধরে। তারা বেগম এতদিন পর আদরের ভাগ্নিকে পেয়ে কেঁদে ওঠে। প্রিয়ম হেসে বলে, আরে মামনি কান্না করো কেন? চলো, আম্মু কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তারা বেগম পলক সাহেবের দিকে তাকাতেই তিনি উদয়ের দিকে তাকান। উদয় ভাব নিয়ে বলে, এভাবে তাকানোর কি আছে? ওদের বাসার সাথের ফ্ল্যাটটা আমরা কিনেছি, সেই হিসেবে খালামণি ওয়েট করতেই পারে। তারা বেগম উদয়ের কান টেনে ধরে বলে, তোকে নিয়ে আর পারলাম না। একবারও বললি না যে ওদের বাসার সাথে বাসা নিয়েছিস? আম্মু ছাড়ো, তোমাদের সারপ্রাইজ দিলাম। প্রিয়ম হেসে প্রিয়তার দিকে তাকায়। সাথে সাথে হাসি মুখ মলিন হয়ে যায়। মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। চোখ মুখ লাল হয়ে আছে। তবুও অদ্ভুত রকম এক সৌন্দর্য সারা মুখে বিরাজ করছে। মায়াভরা মুখে কি এত মলিনতা মানায়? প্রিয়ম দুষ্টুমি করে বলে, কী রে টুনটুনি, অনেক বড় হয়ে গেছিস দেখি। তা চোখ মুখের এই অবস্থা কেন? কার থেকে ছাকা খাইছিস? বলে হাহা করে হাসতে থাকে। আর বাকি সবার মুখ মলিন হয়ে যায়। প্রিয়ম সেটা খেয়াল করে নিজেও চুপ হয়ে যায়। বুঝতে পারে না কি এমন হলো। উদয় পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আর এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আজব? তাড়াতাড়ি বাড়ি চলো। বাকি সবাই তাতে সায় দিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। প্রিয়মের মনে প্রশ্ন জাগলেও আর তা জিজ্ঞেস করে না। চুপচাপ ড্রাইভিং সিটে বসে। প্রিয়তা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকে। প্রিয়ম প্রিয়তার দিকে তাকিয়ে চিন্তামগ্ন হয়ে যায়। আগে যখন প্রিয়তাকে টুনটুনি ডাকত তখন সে রেগে যেত। কিছু বলতে না পারলে কেঁদে কেটে পাগল হয়ে যেত। মূলত তার নামের সাথে মিলিয়ে সে নাম রেখেছিল প্রিয়তার। এই পিচি মেয়েটাকে সে অনেক অল্প সময়ে জ্বালাতে পেরেছিল। পরে একটা ঝামেলার জন্য প্রিয়মরা কখনো ঢাকা যায়নি, আর প্রিয়তারও কখনো চট্টগ্রাম আসেনি। আজ আবার এতগুলো দিন পর সবাইকে একসাথে পেয়ে সে তো মহা খুশি। কিন্তু প্রিয়তার এমন মলিন মুখের কারণ খুঁজে পাচ্ছে না। তাছাড়া সামনেই ওর এইচএসসি এক্সাম। এই সময় ঢাকা ছেড়ে কেন চট্টগ্রামে তা বুঝে উঠতে পারছে না। এত শত ভাবনার মাঝেই গন্তব্যে পৌঁছে গেল সবাই। গাড়ি থেকে নামতেই তারা বেগমকে ঝাপটে ধরে তাহেরা বেগম। বোনকে পেয়ে দুজন সে কি কান্না। কতগুলো বছর পর আবার সবাই একসাথে। দু বোনের কান্না দেখে প্রিয়ম হাই তুলতে তুলতে বলে, তোমরা যেভাবে কান্না করছো মনে হচ্ছে কেউ তোমাদের প্রেমিক ছিনিয়ে নিয়েছে। প্রিয়মের কথা শুনে উদয় আর তনিমা ফিক করে হেসে দেয়। কিন্তু প্রিয়তার কোনো হেলদোল নেই। মানে মনে হচ্ছে না যে সে এখানে আছে। তাহেরা বেগম প্রিয়মকে চোখ গরম দিয়ে বলে, আজ শুধু বাড়ি চল, দেখাচ্ছি তোকে। কে যাবে তোমার বাড়ি? আমি তো মামনির বাড়িতে থাকবো। কি মামনি থাকতে দিবে না?
কেন দিব না? তোরও তো বাড়ি। প্রিয়ম 32টা দাঁত বের করে হাসে। সে হাসি দেখে তার মা বলে, দাঁত বের করা হচ্ছে, করো করো। ঝাড়ুর মায়ের একটা মাটিতে পড়বে না। খালামণি শুধু ঝাড়ি দিয়ে পিটাবে, জুতা কষ্ট পাবে তো। প্রিয়ম কটমট করে তাকায় উদয়ের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, তুই বন্ধু নাকি শত্রু? তোর মতো ভাই থাকার থেকে তো ওই কালাই ভালা। কালা ডাকে? প্রিয়ম দাঁত কেলিয়ে বলে, কেন? ওই যে রাস্তার পাশে থাকে না কুকুরটা। উদয় কটমট করে তাকায়। তায়রা বেগম আর তারা বেগম হেসে দেয়। পলক সাহেব তাড়া দিয়ে বলেন, আরে বাড়ি আর কতক্ষণ, তাড়াতাড়ি ভেতরে চলো। তায়রা বেগম বোনকে ছেড়ে প্রিয়তার কাছে এগিয়ে আসে। তারপর হেসে বলে, আমার মিষ্টি মাটা কেমন আছে? কতদিন দেখিনি তোকে, এমন শুকিয়ে গেছিস কেন? প্রিয়তা মুখে হাসি ফুটিয়ে বলে, ভালো আছি খালামণি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। চল চল ভেতরে যাই। প্রিয়ম এতক্ষণে প্রিয়তার হাতের দিকে খেয়াল করে। হাতে ব্যান্ডেজ না থাকলেও সেলাই আছে। পুরো কুচকে তাকায় প্রিয়ম। হাতে সেলাই কেন? ততক্ষণে প্রিয়তা বাড়ির মধ্যে চলে গেছে। প্রিয়মও পিছু পিছু বাড়িতে ঢোকে। অনিমা সারাদিন কোনো কাজ করে না। যত কাজ শিলা বেগমের একা করতে হয়। অনিমা পারলে আরও অর্ডার করে। শিলা বেগম এ নিয়ে ভীষণ রেগে থাকে। অনিমা দুপুরে একটা ভাত ঘুম দিয়ে উঠে বিকালের পর ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শিলা বেগম তখন রান্নার সব ব্যবস্থা করতেছে। অনিমা হাই তুলতে তুলতে বলে, কি শাশুড়ি আম্মু কাজ করতেছেন? করেন করেন, আমার জন্য নুডলস বানায় দেন তো, ভীষণ খেতে ইচ্ছা করছে। শিলা বেগম রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার মতো বেয়াদব মেয়ে একটাও দেখিনি। নিজে তো সারাদিন একটা কাজও করো না, আবার অর্ডার করতেছ। অনিমা দাঁত বের করে বলে, ও মা, আপনার না লক্ষ্মীমন্ত বৌমা চাই, তো পেয়ে গেছেন তো। এখন লক্ষ্মী বৌমার গুণগুলো দেখবেন না শাশুড়ি মা? শেষের কথাগুলো কিছুটা টেনে বলে অনিমা। তারপর শিলা বেগমের কাছে গিয়ে বলে, যে শান্তির সংসারের আশে এতটা নিচে নেমেছেন, মন ভেঙেছেন, সে শান্তি ইহজীবনে পাবেন না। হ্যাঁ, আমিও দোষী, তাই তো আমিও। কথা শেষ না করে শিলা বেগমের পাশ থেকে একটা গাজর নিয়ে খেতে খেতে রুমে চলে আসে। জানালার ধারে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকায়। তার কোনো কালই ইচ্ছা ছিল না এমন ব্যবহার করার, কিন্তু হয়তো এরাই দেয় এমন ব্যবহারের জন্য। সে শিশিরের সংসার করবে না ঠিক, কিন্তু তার আগে শিলা বেগমকে জ্বালিয়ে মারবে। সে একদিন বলতে বাধ্য হবে, প্রিয়তাকে বউ করে আনলেই ভালো হতো। প্রিয়তার কথা মনে পড়তেই বুকটা চিনচিনে ব্যথা করে ওঠে। সে কি সুন্দর তার বোনের স্বপ্ন ভেঙে নিজে বসে আছে এই সংসারে। আহারে জীবন। টুপ করে এক ফোঁটা জল চোখের কার্নিশ বেয়ে গড়াতেই পেছন থেকে কেউ তার হাত ধরে টান দিয়ে সামনে ফিরিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। বিস্ময়ে হতভম্ব অনিমা। ঝাপসা চোখে তাকিয়ে দেখে শিশির তাকে থাপ্পড় মেরেছে। চোখে জল থাকা সত্ত্বেও সে তাচ্ছিল্যে সুরে হাসে। সন্ধ্যার দিকে প্রিয়ম উদয়কে নিয়ে ছাদে আসে। উদ্দেশ্য কিছু প্রশ্নের উত্তর। প্রিয়ম নিজের মনে থাকা প্রশ্ন করে। উদয় সব খুঁড়ে বলতেই রাগে ফেটে পড়ে প্রিয়ম। চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। উদয় নিজেও বলতে বলতে চোখ মুখ শক্ত করে ফেলেছে। দুজনে নিশ্চুপ। এর মাঝে ছুটে আসে তনিমা। প্রিয়ম আর উদয়কে দেখে কিছু বলতে না দিয়েই দ্রুত বলে, উদয় ভাইয়া তাড়াতাড়ি নিচে আসো। প্রিয়তা কেমন করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে ওর, হসপিটালে নিতে হবে। বলেই এক ছোটে চলে যায়। বাকরুদ্ধ প্রিয়ম আর উদয়। দুজনে ছুট লাগায় প্রিয়তার রুমে। গিয়ে দেখে প্রিয়তা কেমন করতেছে। শ্বাস নিতে পারছে না, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ এমন কেন হলো তাই কেউ বুঝতে পারতেছে না। তারা বেগম মেয়ের অবস্থা দেখে কেঁদে যাচ্ছে। প্রিয়ম আর এক সেকেন্ডও দেরি না করে প্রিয়তাকে কোলে তুলে নেয়। শ্বাসের জন্য মেয়েটা কেমন ছটফট করছে। উদয়ের পিছে পিছে ছুট লাগায়। তারা বেগম আর অনিমা গাড়িতে বসতেই তাদের কাছে প্রিয়তাকে বসিয়ে দেয়। পলক সাহেব বাজারের দিকে গেছেন বলে বাড়ির কোনো খবর সে জানে না। তাহারা বেগম পলক সাহেবের জন্য থেকে গেলেন। একসাথে ওনার সাথে যাবে। প্রিয়তাকে হসপিটালে এনেছে অনেকক্ষণ। ডক্টর অনেকগুলো টেস্ট দিয়েছেন, সবই করিয়েছে। বসে আছে রিপোর্টের অপেক্ষায়। পলক সাহেবও চলে এসেছে। 3 ঘন্টা পর রিপোর্ট হাতে পেয়ে সেগুলো নিয়েই ডক্টরের কাছে গেল প্রিয়মার উদয়। ডক্টর সব রিপোর্ট দেখে চিন্তিত সুরে বললেন, ওনার তো অ্যাজমা। অতিরিক্ত উত্তেজিত হলে, ভয় পেলে ওনার শ্বাসকষ্ট হবে। ওনাকে যত সম্ভব শান্ত রাখবেন। আর ওনার কথা যা বুঝেছি এবং রিপোর্ট যা বলছে তাতে পেশেন্টের হার্টে প্রবলেম আছে। ওনার হার্ট অতিরিক্ত দুর্বল। কোনো প্রকার শক যেন উনি না পায় সেদিকে খেয়াল রাখবেন। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ উনি সুস্থ থাকবেন। প্রিয়মার উদয় বাইরে আসলে সবাই চেপে ধরে ডক্টর কী বলছে তা নিয়ে। প্রিয়মার উদয় শুধু অ্যাজমার কথা বলে আর বলে ডক্টর প্রিয়তাকে সবসময় হাসি খুশি থাকতে বলেছে। কেবিন থেকে প্রিয়তা প্রিয়মার উদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর চোখ বন্ধ করে নেয়।